আরে কি রাতে কোথা থেকে আসলি? খবর টবর না দিয়ে চলে আমি সরাসরি তোর এখানে আসছিলাম। কোথায় যাচ্ছিস তুই? আমি তো অফিসে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো তোকে দেরি করানো ঠিক হবে না, কিন্তু আমি কোথায়? তুই ভিতরে বস, আমার রুমমেট আছে, আমি অফিস থেকে এসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি হইল? আতিকের চিন্তায় মন খারাপ কইরা বসে আছো? এতগুলান বছর যার মা ডাক শুনে পরাণ জুড়াইছি, তারে কি আমি এত সহজে ভুলে যাবো? আহা, ও তো বিদেশ যায় নাই, ঢাকায় গেছে লেখাপড়া করতে। কোথায় যায় না মাঝে বৈশা দোয়া করবা, তা না মন খারাপ করে বসে আছো? তুমি কি মনে করো আমি তার লাগি দোয়া করি না? মায়ের দোয়ার চাইতে বড় দোয়া আর কিছু নাই। বাবার দোয়াও কম না। হ, আমাকে দোয়ায় আতিক লেখাপড়া কইরা বড় বিদ্বান হইব। তুমি এক কাজ করো না, হাবিবের কাছে গিয়া একটু খবর লইয়া দেখো পোলাটা ঠিক মতো পৌঁছাইলো কিনা। ঠিক আছে ঠিক আছে, তুমি অত অস্থির হও না, আমি যাবো। তুমি আমার এক গ্লাস পানি দাও। দিতেছি। আতিক শোন, তুই ঢাকা ঠিক মতো পৌঁছেছিস কিনা চাচা বাড়ি থেকে ফোন করেছিল। আচ্ছা, আমি বলেছি তুই ঠিক মতো আসছিস। আচ্ছা এখন বলতো তোর ঢাকা আসার উদ্দেশ্য কি? চাকরি? না, তাহলে? আমি ভার্সিটিতে চান্স পেয়েছি তো সেই জন্য। কি বলিস, সাংঘাতিক ব্যাপার। এত ছাত্রছাত্রীর মধ্যে তুই চান্স পেয়েছিস, সত্যি আমার ভালো লাগছে। অবশ্য তুই তো ছোট থেকেই খুব ভালো স্টুডেন্ট। কি বলে? তাই এখন যাই হোক, এখন কোথায় উঠবি চিন্তা করছিস? না, চিন্তা করি নাই, তবে ভাবছি আমার এক বন্ধু আছে হলে, তার কাছে যাব। হলে ওঠার জন্য একটু চেষ্টা করব। আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টে অজপাড়া গ্রাম থেকে এক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এসেছে। এটা কোনো খবর হলো নাকি? আরে ও কি বলতে চায় শোন না। ছেলেটি একদিন ক্লাস করে স্যারের প্রিয় ভাজন হয়েছে। কিন্তু অজপাড়া গ্রাম থেকে একটা ছেলে এসে সবাইকে অবাক করে দিবে, আমার ভাবনাটা সেখানে। আচ্ছা ঠিক আছে, একদিন দেখিয়ে দিস তো। তুই দেখে কি করবি? তোর তো আলাদা ডিপার্টমেন্ট। আচ্ছা আলাদা ডিপার্টমেন্ট হলে কি হলো, একই তো ভার্সিটি নাকি? তা অবশ্য ঠিক। ওই দেখ, বলতে না বলতে চলে এসছে। আতিক ভাই, আপনি আমাদের ডিপার্টমেন্টে না? হ্যাঁ, ও বর্ষা, আমাদের বান্ধবী। ও ভালো আছেন? আপনি কোন ডিপার্টমেন্ট? সাইকোলজি। আপনি কথা কম বলেন নাকি? বর্ষা মোটেই কম কথা বলে না। না মানে উনি কিছু বলছেন না, আপনারা বলছেন সেজন্য বলছেন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, আপনারা কথা বলবেন। কেমন বুঝলি? ভালোই তো মনে হলো। ভালো লাগলো মানে? না মানে দেখে মনে হলো যে সহজ সরল, অনেক ইনোসেন্ট। আমি তোকে এটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা চল। তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে। ভার্সিটিতে চান্স পেয়েছো, সিটের প্রয়োজন তাই তো? হ্যাঁ। সেটা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। তো আপাতত কোথায় উঠছো? আমার এক বন্ধুর বাড়িতে। তো বাড়িতে না, আসলে মেস। ওর রুমমেট কয়েকদিনের জন্য বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে। তো 2-1 দিনের মধ্যে চলে আসবে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি তখন কোথায় থাকবো, কী করবো। আসলে এখানে তো এভাবে সিট পাওয়া যায় না, তোমাকে কাউকে না কাউকে ধরতে হবে। আমি কীভাবে ধরবো? মানে আমি তো কাউকে চিনি না, তুমি একটা ব্যবস্থা করে দাও না আমাকে। আমি ইতিমধ্যে 2 জনের জন্য সুপারিশ করছিলাম। তাহলে উপায়? তোমাকে নিজেই তার কাছে যেতে হবে, তারপরে যদি না হয় একটা ব্যবস্থা করবি। আচ্ছা ঠিক আছে, তার কাছে না হয় গেলাম, কিন্তু কি নাম লোকটার? লোকটার নাম বেল্লা, মাসুম বেল্লা। দেখ তো কে। আরে সাহেব
আমি একটু মাসুম বিল্লাহ ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম। আসসালামু আলাইকুম। কি নাম? জি, আতিকুর রহমান আতিক। কোন ডিপার্টমেন্ট? জি, ফিলোসফি। আমার এখানে কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি, আমি নিজে থেকে এসেছি সরাসরি। তোমার দেখে তো সোনামানিক মনে হয় না তুমি নিজের বুদ্ধিতে আসছো। না না, বিশ্বাস করুন আমি নিজে এসেছি, নিজে। ও নিজে এসেছে, ওকে দিয়ে হবে। কি হবে মানে বুঝিনি। সেটা তুমি পরে জানবা। যাও, 2 দিন পরে দেখা করবো। বস, নতুন মানুষ আটকা করে দিলে ওরা হবে হবে, এই 2 দিনের মধ্যে খোঁজ নেয়। তোমার হিসাব বুঝি না বস। এই যে শুনুন, আমাকে বলছে এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাই না? সরি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো টেনশনে আছেন। কোনো সমস্যা? কি সমস্যা? হলের সিট। 3 দিনে হলের সিট চান, আর অনেকে তো 3 বছর হলের সিট পায় না। যারা পায় না তাদের ব্যাপারটা অন্যরকম, কিন্তু আমার তো খুবই দরকার। কারোর সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, ওই যে কি জানো নাম, মাসুম বিল্লাহ। বলেন কি? কেন? আপনি হয়তো তার সম্পর্কে কিছু জানেনই না। জানার দরকার কি, আমার তো সিক্রেট দরকার। আপনার কি কোনো সোর্স আছে? না। তার মানে তুই বলছিস বর্ষার সঙ্গে ওর পরিচয় আছে? জি বস, আমার মনে হয় সুমনের পরামর্শে আইছে, তা নাহলে এত বড় সাহস পাইতো না। অন্য কারো এজেন্ট না তো? না, ওইটা একেবারে সলিড। ওকে ওকে, 307 নম্বর রুমে সুমনের সাথে। জি বস। অন্য বহিরাগতদের উনি সাহায্য করেন। সবাই ভুল বলে। ইনফ্যাক্ট কে কি বললো সেটা নিয়ে আমার একেবারেই কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু এতটুকুই ভাবি যে উনি আসলে আমার জন্য কি করবেন। তবে একটা কথা বলতে চাই আপনাকে, আপনাকে আমি আর আপনি করে বলতে পারবো না, আমি তুমি করে বলবো। আমিও তাই ভাবছি। আর পড়াশোনার ব্যাপারে অবশ্যই তুমি আমাকে সাহায্য করবে। মোটামুটি সব সমস্যার তো সমাধান হয়েই গেল। হলের সিটটা ইম্পর্টেন্ট ছিল, সিট পেয়ে গেলাম। এখন শুধু মাথায় একটাই চিন্তা,
যে কোনোভাবে হোক ভালো করে পড়াশোনা করতে হবে, খুব ভালো রেজাল্ট করতে হবে, খুব ভালো করে পড়তে হবে। এবং আমি জানি তুমি অনেক ভালো রেজাল্ট করবে। আতিক, এদিকে আসো। তুমি যাও, তোমার সাথে আবার পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। বাহার ভাই, আপনি এখানে? জি, তোমাকে ডাকছি একটা কারণ আছে। জি বলেন। তোমাকে জি। বিল্লা ভাই রাতে দেখা করতে বলেছেন। আচ্ছা ঠিক আছে, জি আমি অবশ্যই দেখা করবো। মনে থাকবে? জি জি অবশ্যই, জি আসছি। জি অবশ্যই। বর্ষা ভার্সিটিতে পড়ছে বলে নিশ্চিন্তে থেকো না, মেয়ের খোঁজ খবর রেখো। ও তো টাইমলি আসা যাওয়া করে, কিন্তু হঠাৎ তুমি এই কথা বলছো কেন? আসা যাওয়ার কথা হচ্ছে না, আসা যাওয়ার পথে আমার অর্থের লোভে অনেকেই তোমার মেয়ের সাথে সম্পর্ক করতে চাইতে পারে, আমি সে কথাটাই বলছি। আমি তো ওর মধ্যে এরকম কোনো আভাস পাইনি। না পেলেই ভালো, আমি তো দিনরাত ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি, তাই তোমাকে কথাটা বলা। খেয়াল তো রাখতেই হবে, তুমি তো আমাকে অনেক চিন্তায় ফেলে দিলে। ঠিক আছে। কি রে, আতিকের সাথে কথা হলো? তাকে ভাগে আনতে পেরেছিস? তাকে নিয়ে আসতে হয়নি, সে নিজে আমার কাছে ধরা দিয়েছে। অজপাড়া গায়ের গরিব বাবার এক ছেলে, তোর মতো বড় লোকের মেয়ের প্রেমে পড়তেই পারে। খুব সাবধান, তোর বাবা যেন জানতে না পারেন। আমাকে নিয়ে কেউ কখনো কিছু বলেছে? না। কেউ বলেনি? না। শোনো, কেউ যদি আমাকে কিছু নিয়ে বলে তাহলে বিশ্বাস করবে। জি। এখানে একজন আরেকজনের বিরুদ্ধে লেগেই থাকে। আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? এই নাও। মোবাইল? হ্যাঁ, আজকাল মোবাইল ছাড়া চলে? আজকাল লেবারের কাছেও মোবাইল আছে, আর তুমি তো ভার্সিটির স্টুডেন্ট। নাও। আই এম সরি, আমি মোবাইল নিতে পারবো না, কিছু মনে করবেন না প্লিজ। কেন? আমি আসলে অনেক গরিব ঘরের একটা ছেলে। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, অনেক কষ্ট করে আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছেন। আমি আসলে কোনোভাবে ঠিকমতো পড়াশোনা করে ভার্সিটিটা ক্রস করতে চাই। মোবাইল ব্যবহার করে আমি চাই না আমার সময়টা নষ্ট হোক, পড়াশোনার ক্ষতি হোক। দেখো, তোমার মতো ব্রিলিয়েন্ট বাবার ছেলেমেয়েরা কিন্তু এখানে পড়ে, আবার বর্ষার মতো বড় লোকের বাবার ছেলেমেয়েরাও এখানে পড়ে। প্রয়োজনীয় জিনিস, খরচের চিন্তা করো না, অটোমেটিক তোমার মোবাইলে ফ্ল্যাক্সি লোড ঢুকে যাবে। নাও নাও। থ্যাংক ইউ। আমি আসি। যাও।
বর্ষা বর্ষা হ্যাঁ মা, কিছু বলবে? আমি যে তোর সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম মা। হ্যাঁ বলো মা, কি হয়েছে? না তেমন কিছু না, তোর বাবা বলছিলেন তুই যেন একটু সাবধানে থাকিস। থ্যাংক ইউ কামরান ভাই, টেন্ডারের বড় কাজটা পাইয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামরান ভাই, আর একটা ফোন আসছে, আপনার সাথে একটু পরে কথা বলি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, ঠিক আছে, পেয়ে যাবে, পরশু অফিসে এসে নিয়ে যেও। কি ব্যাপার, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? একটা ফোন এসেছিল। কে করেছিল? কে আবার? বড় কাজ পেলে টপ টেরররা যা করে তাই। কি বললো? টাকা চাইলো? হ্যাঁ, তা নাহলে বর্ষার ক্ষতি করবে বলেছে। তুমি কি বললে? কি আবার বলবো, সব সময় দিয়ে থাকি, বর্ষার কারণেই দিতে হবে। হ্যাঁ সেটা তো দিতেই হবে, তাই না? সন্তানের চেয়ে তো আর টাকা বড় না। শোনো, কথাটা বর্ষাকে বলো না কিন্তু। কি ভাবছো তুমি? কোথায়? কিচ্ছু না। আতিক, তুমি হয়তো ভুলে গেছো আমি সাইকোলজি স্টুডেন্ট, সো আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এতটা সহজ নয়। আচ্ছা ঠিক আছে, এই যে কান ধরলাম, আমি কোনো কিছু ভাবছি না, তুমি যা বলবে আমি শুধু সেটাই শুনবো। বলো কি বলবে। জানো আতিক, যেদিন তোমাকে আমি প্রথম দেখি, সেদিন দেখার পর থেকেই তোমাকে কেন যেন আমার সবার থেকে আলাদা মনে হয়েছে। তোমার কথা আমার বারবার মনে পড়ে। আচ্ছা, এই মনে পড়াকে কি কবিরা বলেছেন ভালোবাসা? সত্যি একটা কথা বলবো, ভালোবাসা কি জিনিস আমি আসলেই জানি না। জীবনে কোনদিন আমি কাউকে ভালোবাসি। আর অনেক বড় একটা সত্যি কথা হচ্ছে, ভালো ভালো কোনো বাসাতে আমি আজ পর্যন্ত কোনদিন অবস্থানও করি। দেখো আতিক, জন্মের সময় কেউ কিন্তু সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে না। অধিকাংশ মানুষই থাকে গরিব, আর গরিব হয়ে জন্মগ্রহণ করা কিন্তু কোনো পাপের বিষয় না। আমার বাবা তো বড়লোক না হয়ে গরিব হতে পারতো, তাই না? কিন্তু সময় স্রোতে গা ভাসিয়ে দিয়ে তিনি বড়লোক হয়েছেন। তুমি এটাও বলতে পারো যে এটা আমার এক ধরনের সৌভাগ্য যে আমি বড়লোকের সন্তান। এত সুন্দর কথা বলার পর, শোনার পর আর তো কোনো কিছু বলবার থাকে না। শোনো, ভালোবাসা মানুষ যেভাবে চায় নিজেকে ঠিক সেভাবেই মানিয়ে নিতে হয়, সেভাবেই চলতে হয়। আজকে অনেক সত্যি কথা বলতে ইচ্ছে করছে। মানে আমার জীবনে এটা হচ্ছে প্রথম যে তোমার মতো একজন আমাকে এভাবে সরাসরি ভালোবাসার কথা বলছে। আমি সত্যিই ধন্য, কিন্তু ভয় পাই আসলে। কারণ এইসব ভালোবাসার গল্প, উপন্যাস বা নাটক, সিনেমায় এখানেই দেখেছি, এখানেই শুনেছি, এবং সেখান থেকে একটা জিনিসও জানি যে দরিদ্রের ভালোবাসা পাপ। কে বলেছে পাপ? জীবনটা কিন্তু কোনো গল্প, উপন্যাস কিংবা কাহিনী নয়। জীবনে ভালোবাসার মধ্যেই বেঁচে থাকতে হয়, আর ভালোবাসা কিন্তু কোনো অপরাধ নয়। হয়তো হয়তো আসলে এভাবেই ভালোবাসা হয়, এভাবে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, আর এভাবে হয়তো আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হচ্ছে, হয়তো হবে। আতিক, আচ্ছা তুমি তুমি যাও, আমি আবার তোমার সাথে পরে যোগাযোগ করি। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। শোনো আতিক, জি, তোমাকে আমি যে কারণে ডেকেছি। বলেন। প্রেম করার সময় পাও, বসের ফোন ধরতে সময় পাও না, না?
মোবাইল ফোন আমার সাথে নেই, হলে রেখে এসেছি। তোমাকে কি ফোনটা হলে রেখে আসার জন্য দেওয়া হয়েছিল? আমি ওনাকে ফোন করবো, হলো? ঠিক আছে, তুমি তার লগে দেখা করে তাড়াতাড়ি। জি। আসসালামাইকুম। সরি বিলা ভাই। আমি সব শুনেছি, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, বাদ দাও এসব কথা। এখন তোমাকে আমার একটা কাজ করতে হবে। জি, কি করতে হবে আপনি আমাকে বলেন। আমি একজনের কাছে টাকা পাই, সেই টাকা তোমাকে আনতে হবে। কোনো প্রবলেম নেই, আপনি আমাকে জাস্ট বলেন কোথায় কখন কিভাবে যেতে হবে, আমি করছি। জি, এই হচ্ছে ঠিক আছে। যাচ্ছি। শোনো, জি, ওরা যদি তোমাকে বসিয়ে রেখে ফোন দেয় অথবা আশেপাশে মাইক্রোবাসের লোক দেখো, তাহলে সেখানে যাবে না। আচ্ছা ঠিক আছে। ইয়ে, এটা আপনার পাওনা টাকা তো বিলা ভাই? আরেকটি কথা, সবসময় বুদ্ধি খরচ করে চলবে। জি। আর একদিন তো বইয়ের পাতায় চোখ রেখেছে, এখন বাইরের পরিবেশ পরিস্থিতির দিকে চোখ রাখবে, ঠিক আছে? যাও। বাই। পাঠিয়ে দাও। ওয়ালাইকুম সালাম, বসো। জি ধন্যবাদ। এর আগে কখনো কারো কাছে টাকা আনতে গিয়েছিলে? জি জি না, এই প্রথম। তোমার বাবা মা কি করেন? বাবা গ্রামে আছেন, মাও গ্রামে আছেন। আসলে অবস্থা খুব একটা ভালো না তো, সেই জন্য। তাই অবস্থার পরিবর্তনের জন্য হেমায়েত বাহিনীতে যোগ দিয়েছো, তাই না? জি না, কিছু না। Scoundrel. মা, ড্রাইভারকে গাড়ি বের করতে বলেছো? হ্যাঁ বলেছি, কিন্তু তুই একটু সাবধানে যাস মা। মা, তুমি এমনভাবে প্রায় বলো মনে হয় যে আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। জীবনটা যুদ্ধের চেয়েও বড় মা। যুদ্ধ বাঁধলে সেটা কয়েকদিনেই শেষ হয়ে যায়, জীবন যুদ্ধ কিন্তু সহজে শেষ হয় না। আচ্ছা মা, বলো তো কি হয়েছে? কিন্তু মা, তোর বাবা যদি জানতে পারেন? মা, বাবাকে বলবো না, তুমি বলো। এখন অবশ্য তেমন ভয় নেই, তোর বাবা বললেন ওদের টাকা দিয়ে দিয়েছেন, ওই যে হেমায়েত বাহিনী নাকি। কিন্তু মা, আমি তো মা, সন্ত্রাসী তো একজন না, আরও তো আছে, তাই আমি একটু ভয় পাচ্ছি মা। মা, মা, কথাটা বলে তুমি ভালোই করেছো। আচ্ছা আসি আমি এখন। চল। কিরে, তোর মন খারাপ কেন? ভালোবাসার কথা কি বাড়িতে জেনে গেছে? তাহলে আতিক কোথায়? আতিকের না খুঁজে পাচ্ছি না। কত ছেলে তোকে বাবার জন্য হন্য হয়ে থাকে। আচ্ছা থাক না, আমার মনটা ভালো লাগছে না। তোর এখানে থাক, আমি একটু আতিকে খুঁজে আসি। হ্যাঁ এই টাকা এখন কাকে দিতে হবে? কাউকে না, এ টাকা তোমার। আমার? আজ থেকে তুমি বাড়ি থেকে 1 টাকাও আনবে না, তোমার সব খরচ আমার। আপনি সব কি বলছেন? প্রমাণ তো দেখতেই পাচ্ছ। আমি তো বিশ্বাসই করতে পারছি না। শোনো, ঢাকায় টাকা উড়ে বেড়ায়, আর এখন দেখো
এতদিন দারিদ্রতা দেখেছ, এখন দেখবে বিলাসিতা। যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে আপনাকে এতক্ষণ ধরে কথা বলছি, আপনি কোথায়? কিছু হয়েছে নাকি? মানে মন টন খারাপ? আতিক, আমাকে ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে আমার বাবার কাছ থেকে হেমায়েতের কে বা কারা যেন অনেক মোটা অঙ্কের চাঁদা চেয়েছে। বলো কি? বাবা মাকে বলেছে, মা আমাকে এটা বলতে নিষেধ করেছে। আচ্ছা, তুমি কি বের করতে পারবে কে বা কারা আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে? আমি চেষ্টা করবো, আমি অবশ্যই চেষ্টা করবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো। ওমা, তুমি এসব কি কইতেছো? আতিক মোবাইলে ফোন করে কইছে অহন থেকে হের লেগে টাকা পাঠাইতে হইব না। তো হ্যাঁ, টাকা দিব কেডা? উচ্চশিক্ষা নেওয়ার সময় ছাত্ররা পার্ট টাইম চাকরি করে। এই ব্যবস্থা বিদেশে অনেক দিন থেকে চালু আছে, অহন আমাদের দেশে শুরু হয়েছে। এইসব তোমারে কেডাই কইছে? আরে মফিজ ভাই প্রায় তার পোলারে দেখতে শহরে যায়। এর পোলায় লেখাপড়াও করে এবং পার্ট টাইম চাকরিও করে। আমাকে আতিকও তাই শুরু করছে। কিন্তু চাকরি করলে তো পড়ালেখা ভালো করে করতে পারবো না। আরে করতে পারবো না কেন, ইচ্ছা থাকলে সবই হয়। তাছাড়া আতিক তো এখন ছোট না, বড় হয়েছে, হে ঠিকই বুঝবো। এইসব কথা হাসা কি না, তুমি একবার গিয়ে দেখে আসো। ঠিক আছে, তুমি যখন কইলা আমি যামুনি। আতি জি বস্ত নাই, একটা অনুষ্ঠানে গেছে, ফিরতে মেলা দেরি। জি আমি জানি, আমি আসলে আপনার কাছে এসেছিলাম একটা কথা জানতে। কি কথা? আপনি আমাকে ওই যে হেমায়েত বাহিনী তাদের কাউকে চেনেন, মানে ওদের সম্পর্কে একটু বলতে পারবেন? কি হলো, হাসছেন কেন আপনি? মানে আতি তুমি কি কোনো বাহিনী খুলবা নাকি? না না না, কি বলেন, ওরকম কিছু না। তাহলে ওই যে হেমায়েত বাহিনীর কথা যে কইলা, আমার আসলে একটু দরকার ছিল, প্রয়োজন ছিল। ওরকম নামে কোনো বাহিনীর খবর জানি না, শুনিও না। এটা কি বর্ষাদের বাসা? জি। বর্ষা কি বাসায় আছে? জি আছে। জি, আমি একটু দেখা করতে পারি? হ্যালো আপা, আপনার কাছে একজন ওনাকে পাঠিয়ে দিব? বললাম তো সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি মাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ। ও শোনো, এই প্রথমবারের মতো মার সাথে দেখা হচ্ছে, ঠিকভাবে কথা বলবে। ওকে ওকে। আমার তো বন্ধু আছে নাতি, ও এসছে, চলো। বাহ, তোর বাবা বাড়িতে নেই আর এই সুযোগে চেনা নেই জানা নেই কোন একটা রাস্তার ছেলেকে বাড়িতে এনে তুললি। মা আমি জানতাম না ও যে আসবে। খবর না দিয়ে এসে সে কিন্তু প্রমাণ করেছে এখানে আসার তার কোনো একটা উদ্দেশ্য আছে। আর এসব ছেলেরা এমনই হয়, তারা বড় লোকের মেয়েদের পেছনে ঘরে অর্থের লোক। মা আসতে বলো, শুনতে পাবে। আমি তো শোনানোর জন্যই বলছি, বড় হয়েছিস কিন্তু বুদ্ধি হয়নি। বংশ পরিচয়হীন একটা ছেলেকে হুট করে বাসায় নিয়ে এসে তুললি, বোকা মেয়ে কোথাকার। দেখো মা, কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করবে। শোন, ও যে দরজা দিয়ে এসেছে সেদিক দিয়ে ওকে চলে যেতে বল।
আতিক আমাদের সব কথা শুনেছে। তোর বাবা বাড়িতে নেই আর এই সুযোগে চেনা নেই জানা নেই কোন একটা রাস্তার ছেলেকে বাড়িতে এনে তুললি। খবর না দিয়ে এসে সে কিন্তু প্রমাণ করেছে এখানে আসার তার কোনো একটা উদ্দেশ্য আছে। আর এসব ছেলেরা এমনই হয়, তারা বড়লোকের মেয়েদের পেছনে ঘরে অর্থের লোভে। বংশ পরিচয়হীন একটা ছেলেকে হুট করে বাসায় নিয়ে এসে তুললি। আমি তোমার সব কথা শুনেছি। শোনো, সবাই বলে অর্থ অনর্থের কারণ, কিন্তু এই পৃথিবীতে এমন একটা ভয়ানক জায়গা যেখানে যার টাকা নেই এই সমাজে তার দাম নেই। সেই প্রমাণ তুমি নিজেই পেয়েছ। আমি অনেক বড় হতে চাই, অনেক টাকা চাই, টাকা। হ্যাঁ, তুমি অনেক বড় হবে, সে ব্যবস্থা আমি করব। এটা দেখছো, এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। এটা দিয়ে অনেকেই বড় হয়েছে, আমি হয়েছি, তুমিও হবে। তুই এখানে? বর্ষা এসেছিল। বর্ষার সাথে তোর কি হয়েছে? বর্ষাকে একটু ফোন কর। না। কেন না? বর্ষাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। ওর অপরাধটা কি? বর্ষার কোনো অপরাধ নেই, বরং বর্ষা আমার একটা উপকার করে দিয়ে গেছে। ও আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে টাকা। তোর একটা পিস্তল, যে পিস্তল মাসুম বেলা আমাকে দিতে পারি না, সেটা মাসুম বেলা তোকেই দিয়েছে। আমার অনেক টাকা দরকার, আমার অর্থ দরকার, অনেক বড় হতে হবে, আমার প্রতিষ্ঠা দরকার। এই অস্ত্র আমাকে প্রতিষ্ঠা দেবে। এই অস্ত্র তোকে প্রতিষ্ঠা দেবে, এই গ্যারান্টি কে দেবে তোকে? আমার ভাগ্য আমি নিজেই করব, এবং তুই দেখে রাখিস আমি হব আরেকজন মাসুম। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হাবিব না? জি চাচা, আপনি কবে আসছেন? এই তো আইজি আসলাম। আরে তুমি কো না, তোমার চাষির জ্বালায় না এসে পারলাম না। ওর একই কথা, ইয়ে আমি যাতে নিজ চোখে গিয়া আতিককে দেখে আসি। আচ্ছা, আতিক কি তোমার কাছে আসে না? চাচা, আপনার ছেলে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতেছে, আর আমি তো অর্ধ শিক্ষিত। তাহলে আপনার ছেলের আমার বন্ধুর পরিচয় দিতে লজ্জা করবে না? না না, এটা তুমি ভুল বুঝতেছো। আসলে ও একটা চাকরি নিছে, চাকরি লেখাপড়া আমার মনে হয় সময় করতে পারতেছে না, সেই জন্য আসতেছে না। কি বলেন, চাকরি? হ্যাঁ, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বেকার, তারা চাকরি পাচ্ছে না, আর আপনি বলতেছেন চাকরি? ও না, কিন্তু অনেকের কাছেই তো শুনলাম ও চাকরি করে। আপনি যেহেতু আসছেন, তাহলে নিজে চোখে দেখেন আপনার ছেলে কি করে, চাকরি নাকি অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, একটু খোঁজ খবর রাখো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জি জি, আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আতিক, আতিক সেদিন আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো। সেদিন তুমি মায়ের উপর রাগ করে বাসা থেকেও চলে এসছো, কিন্তু তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু আমি পাইনি। আমাকে খুঁজে আর কোনো লাভ নেই, কারণ আমি এখন অন্য জগতের বাসিন্দা। আসি। আতিক, তুমি এসব কি বলছো? তুমি আমাদের সবচেয়ে ভালো একটা স্টুডেন্ট। ভুল, সেসব কথা আমার কাছে এখন আর কোনো মূল্য নেই। আমার কাছে মূল্য আছে শুধু এবং শুধুমাত্র টাকা। আতিক, আতিক, অর্থের মোহ মানুষকে বদলে দেয়, তা আমি খুব ভালো করে জানি।
কিন্তু তোমার মধ্যে সেরকম লোক কখনো দেখিনি বলেই তোমাকে এতটা ভালোবেসেছি। কিন্তু আজকে মায়ের কথা তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছ। আমি তোমাকে সোজা সাপটা একটা কথা বলতে চাই। আমি এখন আর তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি শুধুমাত্র টাকা, শুধুমাত্র টাকা। আতিক, তুমি মার কথায় আমাকে এতটা কষ্ট দিতে পারো না। শেষ কথাটা বলি তোমাকে, ভুলে যাও আজকে থেকে আমাকে। ভুলে যাও আমি আতিক নামে কখনো কাউকে চিনি জানতে। আতিক, তুমি এরকম কথা আমাকে বলতে পারলে? কি জুলমত বাহিনী আপনার কাছে মোটা অঙ্কের টাকা যাচ্ছে? আমার কথা বলেননি? কি বাহিনীর কথা বলছে? ওকে, থ্যাংক ইউ হীরা ভাই এই খবরটা দেওয়ার জন্য। আমি তোর কাছে কিছু জানতে চাই না, খালি ক তুই চাকরি করস কিনা। আমার সম্পর্কে এসব কথা তোকে কে বলেছে? আশ্চর্য তো। আমার কথার উত্তর দে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো যে তোমরা আমাকে এখানে কেন পাঠিয়েছো, ঢাকায় কেন পাঠিয়েছো? যাতে করে আমি লেখাপড়া করে টাকা রোজগার করতে পারি, সেই জন্য তো নাকি? না, তোরে পাঠাইছি লেখাপড়া করতে, চাকরি করতে না। আমি চাকরি করছি না, আমি কোনো চাকরি করছি না। আমার টাকা দরকার, আমার অনেক বড় হওয়া দরকার। টাকার বড় হওয়া চাইতে বিদ্যান হওয়া অনেক বড়। ভুল বলছো বাবা, বিদ্যানের বড় বড় না, টাকার বড়ই অনেক বড়। লেখাপড়া শিখতে আইসা এই তোর বুদ্ধি হইছে? আমার টাকার দরকার নাই, আমার দরকার বিদ্যান পোলার। বাবা চুপ! আর একটা কথাও না, আমি এক কথার মানুষ, আমি যা কইলাম সেইভাবে চলবি। তোমার সব কথা শুনলাম, এবার আমার কথা শোনো। এই পথে যারা একবার আসে তারা আর কোনোদিন ফিরে যেতে পারে না, আর যদি চায়ও তাহলে লাশও ফিরে যায়। আসে না, আমার কথা এখন শেষ হয়নি। সব বাবারাই সন্তানদের উপদেশ দেয়, তাই বলে বাবাদের সব উপদেশ যদি সন্তানরা ধরে রাখতো তাহলে আমার মতোই মাসুম বিল্লাহ হতো না। আই সরি, আমি আমার বাবাকে কথা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি আমাকেও কথা দিয়েছো এবং সেই কথা মতো তুমি কাজও করেছো। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনার পথে আর চলব না। কথা শেষ হয়নি আমার। আমি আমার বাবার পথেই চলব। ফাইন, আসি। খবরদার, এক পায়ে গুলে তোমাকেও এখান থেকে লাশ হয়ে যেতে হবে। লাশ। এই দুঃস্বপ্ন যেন সত্যি দুঃস্বপ্ন হয়। প্রতিটি ছাত্রের অভিভাবকগণ অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠান। ছাত্র নামধারী অর্থলোভী কিছু বিপথগামী বহিরাগত নিজেদের ব্যক্তি স্বার্থে মেধাবী ছাত্রদের প্রলোভন দেখিয়ে বিপথে নিয়ে যায়। আর কোনো ছাত্র যেন তাদের খপ্পরে না পড়ে। প্রতিটি শিক্ষাঙ্গন হোক সন্ত্রাসমুক্ত।